প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই কম বেশি আতঙ্কের মধ্যে আছি। যারা ঘরে আছি তারাও খুব আতঙ্কে আছি, যারা বাহিরে আছি তারাও খুব আতঙ্কে আছি। বর্তমান বিশ্ব পরিস্থিতি প্রায় সব দেশে একই রকম। আমাদের দেশেও প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তো এই মুহূর্তে তোমাদের প্রতি উপদেশ, যদিও আমি উপদেশ দেওয়া খুব একটা বেশি পছন্দ করি না, বা এটা কারোর জন্যই কাম্য না, তবুও তোমাদের সবার প্রতি আমার একটা অনুরোধ, তোমরা সবাই ঘরে থাকো এবং নিরাপদ থাকো। আসলে ঘরে থাকার বাহিরে আর ঘরে থাকার চেয়ে আর নিরাপদ থাকার আর কোনো উপায় নাই, যতদিন পর্যন্ত কোনো কার্যকর ঔষধ বা কার্যকর কোনো ভ্যাকসিন আবিষ্কার না হয়, ততদিন পর্যন্ত আমাদেরকে আসলে ঘরেই থাকতে হবে। তো আজকে আমরা চলে আসছি অ্যাকাউন্টিং ক্লাসে। আমরা পরবর্তী অ্যাকাউন্টিং ক্লাস বা হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা এর আগের দিনও ক্লাস করেছি। তো শুরুতে আমি আমার পরিচয় দিয়ে রাখছি। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আর নিচেরটা আমার মেইল অ্যাড্রেস এবং তারপরে আছে আমার ফোন নাম্বার। তোমরা চাইলে আমার সঙ্গে মেইলে বা ফোনে যোগাযোগ করা যাবে। তো আজকে আমরা মূলত আলোচনা করব অধ্যায় 10, আমরা যেটাকে আর্থিক বিবরণী বলি বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করব বা আমরা একটু জানার চেষ্টা করব আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রথম আলোচনায় আমরা কিছুটা ধারণা পেয়েছি। আজকে আমরা আর একটু বেশি ধারণা নেব। তোমাদেরকে বলেই রাখছি যে আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা অনেক বেশি তোমার প্র্যাকটিসের বিষয়। তুমি যত প্র্যাকটিস করবে এই অধ্যায়টা তত বেশি শিখবে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে তোমার পরীক্ষায় অবশ্যই 2টা অঙ্ক আসবে এবং 2টাই থাকবে বাধ্যতামূলক। 1 এবং 2 তোমরা যেটা জানো, প্রশ্নের অ্যাকাউন্টিং প্রশ্নের ক্যাটাগরিতে ক বিভাগটা থাকে আবশ্যিক। সেই আবশ্যিক বিষয়ে তোমার অবশ্যই 2টা প্রশ্ন আসবে। তো আমরা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের আজকে আছি লেকচার 2, বিশদায় বিবরণীর একটার পূর্ণ আরেকটার আংশিক আলোচনা করব বলে আমি আংশিক লিখেছি। পুরোটা আলোচনা আসলে একদিনে করা সম্ভব না। তো আমরা চেষ্টা করব যতটা পারা যায় আগে আগানোর বা যতটা পারা যায় এগিয়ে যাওয়ার। তো আশা করি তোমরা সবাই আমার সঙ্গে আছো এবং এই ভিডিওর শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবা, সেই প্রত্যাশা। তো আমরা গতদিন শিখেছিলাম যে আর্থিক অবস্থা বিবরণীর 2 রকমের প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে সেবামূলক আর একটা হচ্ছে ক্রয় বিক্রয়শীল। তো আমরা শুরুতে দেখব সেবামূলক প্রতিষ্ঠানের বিশদায় বিবরণীটা কেমন হয়। তো সেবামূলক প্রতিষ্ঠানের নাম যদি আমরা বলি করিম অ্যান্ড কোং বা এরকম করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস বা করিম অ্যান্ড লিমিটেড, এরকম বিভিন্ন রকমের হতে পারে, করিম হসপিটাল লিমিটেড এরকম হতে পারে, অথবা রহিম হাসান, যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম হতে পারে। তো করিম অ্যান্ড কোং, তারপরে আমরা লিখব বিশদ আয় বিবরণী, তারপরে যে সাল সেটা, যেমন এখানে আমরা লিখেছি 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। যদি পরীক্ষায় অঙ্ক আসে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে, তাহলে আমরা এটা করব 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। যদি পরীক্ষায় অঙ্ক আসে 2016 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ এই ডেটটা চেঞ্জ হতে পারে। যে ডেট হবে আমরা সেই ডেটটা লিখে পরে লিখবো সমাপ্ত বছরের জন্য। এর পরের ধাপে আমরা যেটাকে বলি বিবরণ 3টা টাকা, মানে আমাদের ঘরটা হবে, সাধারণত আমরা শিখেছি বিবরণ 2টা টাকা, কিন্তু এখানে আমাদের ঘর হবে 3টা টাকা। দেখো, বিবরণ টাকা 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 3টা টাকা। তো এখানে একটু উল্লেখ করার মতো বিষয় আছে। প্রথম যে টাকার কলাম, বিবরণের ঘরে আমরা বিবরণ লিখি, প্রথম যে টাকার কলাম, এই কলামটাকে আমরা বলি ক্যালকুলেশন কলাম, গণনা কার্য কলাম। অর্থাৎ এই কলামটাতে আমরা কোনো কিছু যোগ বা বিয়োগ থাকলে সেটা করব
কোনো কিছুর সঙ্গে যোগ করার থাকলে যোগ করব, কোনো কিছুর সঙ্গে বিয়োগ করার থাকলে বিয়োগ করব। এবং মাথায় রাখতে হবে যে এই কলামে কোনো টাকা বসে থাকবে না, এই কলামের টাকা অবশ্যই যোগ হয়ে দ্বিতীয় কলামে যাবে। আরেকবার বলছি, প্রথম কলামটার নাম হচ্ছে ক্যালকুলেশন কলাম, বাংলায় বলি গণনা কার্য কলাম। তো গণনা কার্য কলামের টাকা কখনো বসে থাকে না, এখান থেকে যোগ হয়ে তারা দ্বিতীয় কলামে যায়, দ্বিতীয় কলামে যায়। তো দ্বিতীয় কলামটার নাম হচ্ছে উপফলাফল, ইংরেজিতে বলে সাব রেজাল্ট কলাম। এখানে আমরা যা চাই সব পাবো না, কিছু কিছু জিনিস পাবো, যেমন আমার সেবা আয় কত, বা আমি একটা নির্দিষ্ট ডেটের কোনটার কত টাকা জানতে চাই, ধরো আমার বেতনের পরিমাণ কত এবছরে, সেটা আমরা সেকেন্ড কলামে পাবো। আর থার্ড কলামটার নাম হচ্ছে রেজাল্ট কলাম। তো এই কলামটাতে তুমি যা চাও তাই পাবে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের তুমি যেটা মূলত যেটা জানতে চাই, আয় কত, ব্যয় কত, মুনাফা কত, বা এই সমস্ত যে বিষয়গুলো আমরা জানতে চাই, সেই কলামটা হচ্ছে থার্ড কলাম। তার মানে আমাদের এখানে তিনটা কলামেরই তিনটারই বিশেষ বিশেষ কাজ আছে। তাহলে প্রথম কলামটার নাম ক্যালকুলেশন কলাম বা গণনা কার্য কলাম, দ্বিতীয় কলামটার নাম হচ্ছে সাব রেজাল্ট বা উপফলাফল, তৃতীয় কলামটার নাম হচ্ছে রেজাল্ট কলাম বা ফলাফল কলাম। তো আসো, যেহেতু এটা সেবামূলক, তাহলে প্রথমে আগে আমরা আসবো আয়সমূহ। আয়সমূহের মধ্যে দেখো সেবা আয়, ওই যে আমি বলেছিলাম যোগ বিয়োগ থাকলে যোগ বিয়োগ প্রথম কলামে হবে। দেখো প্রথম কলামে 4টা স্টার দিয়ে প্রথম টাকাটা দেখানো হচ্ছে সেবা আয়, তার নিচে যোগ প্রাপ্য সেবা আয়, যদি বিয়োগ থাকে অগ্রিম সেবায় থাকলে সেটা বিয়োগ হয়ে যাবে, বা যেটা বিয়োগ করার মতো থাকবে সেটা বিয়োগ হয়ে যাবে। হওয়ার পরে টাকাটা সেকেন্ড কলামে চলে গেছে। খেয়াল করো, যোগ করে আমরা টাকাটাকে সেকেন্ড কলামে নিয়েছি। দেখো ফার্স্ট কলামে কোনো টাকা বসে থাকবে না, টাকাটা যোগ হয়ে সেকেন্ড কলামে যাবে। এরপরে আসো, আরো কিছু আয় থাকে, যেমন সুদ আয়, লভ্যাংশ প্রাপ্তি ইত্যাদি। এই সমস্ত আয়কে যোগ করে একসঙ্গে আমরা একটা মোট আয়ের ঘরটা থার্ড কলামে নিয়েছি। এই জন্য এটাকে আমরা বলি রেজাল্ট কলাম, থার্ড কলামটাকে আমরা বলি রেজাল্ট কলাম। এখন যদি কোনো প্রতিষ্ঠানের একজন মালিক জানতে চায় আমার সেবা আয়ের পরিমাণ কত, তাহলে সে সেকেন্ড কলামে পাবে। যদি জানতে চায় তার সুদ আয় কত, তাহলে সে তার টাকার সেকেন্ড কলামে দেখতে পাবে। লভ্যাংশ প্রাপ্তি কত জানতে চাইলে সেকেন্ড কলামে দেখতে পাবে। কিন্তু মোট আয় কত জানতে চাইলে তাকে থার্ড কলামে যেতে হবে, অর্থাৎ তাকে থার্ড কলাম খুঁজে বের করতে হবে। এরপরে আসো, এগুলো আয়, এখান থেকে আমরা বাদ ব্যয় দেব। আমি এটা মানে বেসিক না যে অফিস ভাড়া মানেই যোগ বকেয়া, স্যার আপনি যোগ বকেয়া দিয়েছেন মানে সব অফিস ভাড়াতে বকেয়া থাকবে না, এটা নাও হতে পারে। কোনো টাইম অফিস ভাড়া তো বকেয়াও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আমি জাস্ট বোঝানোর জন্য অফিস ভাড়ার সঙ্গে যোগ বকেয়া দিয়ে সেকেন্ড কলামে টাকা নিয়েছি। এরপরে আরও কিছু খরচের নাম দিয়েছি, যেমন বেতন ও সম্মানী, বিদ্যুৎ ও টেলিফোন বিল, বিমা খরচ, যাতায়াত খরচ, আইন খরচ, ছাপা ও মনিহারি ইত্যাদি। অর্থাৎ এক কথায় তুমি তোমার রেওয়া মিল, যে অঙ্কের যে রেওয়া মিলটা দেওয়া থাকবে, সেই রেওয়া মিলের ভেতরে তুমি খুঁজলে তুমি দেখতে পাবে ডেবিট দিকের আইটেমগুলোর ভেতর থেকে বেশিরভাগ অনেকগুলো আইটেমই তোমার এখানে চলে আসবে, যেগুলো ব্যয়। এবার আসো, আমরা টোটাল আয় পেয়েছি, টোটাল ব্যয়টাও পেয়ে গেছি, তিনটা যোগ করে টোটাল ব্যয়টা পেয়ে গেছি। এবার আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা বেরোবে সেটার নাম হচ্ছে নিট মুনাফা। এটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এভাবে আমরা আয় ব্যয় নির্ণয় করি, নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করি। এটা যে নিট মুনাফাই হবে এমন না, আয়ের চেয়ে ব্যয়ও বেশি হতে পারে, সেক্ষেত্রে নিট ক্ষতি হবে। তো আমরা এখন যাই ক্রয় বিক্রয়শীল প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো বিষয়াদায় বিবরণী ক্রয় বিক্রয়শীল প্রতিষ্ঠান। এখানে আমার মনে হয় যে তোমরা যদি আগের ভিডিওটা খুব ভালো করে দেখে থাকো তাহলে চলবে। আমি ধরে নিচ্ছি তোমরা সবাই খুব ভালোভাবেই দেখেছো। তারপরেও আমি বলছি যে আসলে আমরা আজকে শিখবো মোট মুনাফা নিয়ে। মোট মুনাফা কি করে নির্ণয় করতে হয়। তো মোট মুনাফা নির্ণয়ের সূত্র আমরা গতদিন শিখেছি, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো এখন আসো, এখানে একটা কথা বলা খুব জরুরি। আসলে বিক্রয় বলতে এখানে কি মিন করা হয়েছে, বা বিক্রয় আসলে কি বোঝানো হয়েছে, বা বিক্রয় এটা কি স্যার। এখানে আসলে বিক্রয় হচ্ছে, দেখো আমি বলে লিখেই দিয়েছি, বিক্রয় বলতে এখানে নিট বিক্রয়কে বোঝানো হয়। নিট বিক্রয়টা কি? বিক্রয়ের সঙ্গে যে সমস্ত বিষয় সেগুলো সমন্বয় করার দরকার আছে, সেই সমস্ত বিষয়গুলোকে সমন্বয় করার পরে যেটা থাকবে সেটা নিট বিক্রয়। এমন হতে পারে আমি ফেরত পেয়েছি, সেই ফেরতটাকে বাদ দিতে হবে, পণ্য আবার বাকিতে বিক্রি করেছি লেখা হয়নি সেটাকে যোগ করতে হবে। এরকম বিভিন্ন রকমের জিনিসগুলোকে যোগ বিয়োগ করে এটা বের করা,
একটা নিট বিক্রয় বের করতে হয়, যদিও এখন মনে হবে অপ্রাসঙ্গিক, একটু পরে তোমার মনে হবে প্রাসঙ্গিক। দেখো পরে বলছি। ঠিক যেমন বিক্রয় বলতে আমরা নিট বিক্রয়কে বুঝি, তেমনি ক্রয় বলতে আমরা নিট ক্রয়কে বুঝি। আমি জানি প্রশ্নটা তোমার মনে আসতেই পারে এখন, যে স্যার বিক্রয় নিয়ে কথা বলছিলেন, হঠাৎ করে ক্রয় চলে আসলো কেন? না, এটা অপ্রাসঙ্গিক না, একটু পরেই লাগবে, তাই আমি এখানেই বলে রাখছি, কারণ দুইটা মনে রাখার সুবিধার জন্য। তো আমরা ক্রয় বলতে আসলে নিট ক্রয়কে বুঝি। ক্রয়ের সঙ্গে যে সমস্ত বিষয়গুলো সমন্বয় করার দরকার আছে সেগুলো সমন্বয় করে যেটা নির্ণয় করা হয় সেটা হচ্ছে নিট ক্রয়। তো আসো আমরা নিট ক্রয় আর নিট বিক্রয় কি করে নির্ণয় করতে হয় সেটা দেখব। তো আমরা চলে আসলাম নিট ক্রয় ও নিট বিক্রয় নির্ণয়। তো ফার্স্ট আসো বিক্রয়। দেখো এই যে টাকার যে চিহ্নটা আছে সেটা আসলে টাকার চিহ্ন। বিক্রয় তার সঙ্গে মাইনাস বিক্রয় ফেরত, অর্থাৎ বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস করতে হবে, আবার ক্রয় থেকে মাইনাস ক্রয় ফেরতটাকে মাইনাস করতে হবে। ঠিক সেম মাইনাস বিক্রয় থেকে মাইনাস করতে হবে মাইনাস বিক্রয় বারটা, ক্রয় থেকে মাইনাস করতে হবে মাইনাস ক্রয় বারটা। এরপর আসো কারবারি বারটা অথবা ব্যবসায়িক বারটা, বিভিন্ন রকম বারটার কথাই বলা হয়, যদিও এগুলো ক্রয় বারটা বিক্রয় বারটারই আসলে অন্য নাম। তারপরে আমি লিখেছি তোমার বোঝার সুবিধার্থে, কারবারি বারটা বা ব্যবসায়িক বারটা থাকলে আমরা এটাকে বাদ দিয়ে দিব, ক্রয় থেকে থাকলেও ক্রয় বাদ দিয়ে দিব, বিক্রয় সঙ্গে সংশ্লিষ্ট হলে বিক্রয় থেকে বাদ দেব। এরপরে বিয়োগ অলিখিত বিক্রয় ফেরত, এটা সাধারণত সমন্বয়ে থাকে, যদি দেখতে পারো তাহলে খুব ভালো হবে, যে এটা সাধারণত সমন্বয়ের ভেতরে আমরা দেখে থাকি যে বিক্রয় অলিখিত ক্রয় ফেরত বা অলিখিত বিক্রয় ফেরত যেটাই থাকবে সেটা ক্রয় বা বিক্রয় থেকে মাইনাস হবে। এরপর আসো যোগ অলিখিত ক্রয়, যোগ অলিখিত ক্রয় ক্রয়ের সঙ্গে, যোগ অলিখিত বিক্রয় বিক্রয়ের সঙ্গে যোগ হবে। এই পর্যায়ে আমার বিক্রয়ের কাজ শেষ হয়ে যাবে, সেজন্য বিক্রয় এখানে স্টপ। এবার আসো দেখো, আমি কিন্তু আরেকবার যদি শুরু থেকে বলি, দেখো ক্রয়ের সঙ্গে বিক্রয়ের পার্থক্য তেমন কিছু নাই। দেখো ক্রয় থেকে ফেরত বাদ যায়, বিক্রয় থেকে ফেরত বাদ যায়, আবার ক্রয় থেকে ক্রয় বারটা, বিক্রয় থেকে বিক্রয়, দেখো সবগুলো একই রকম, শুধু ক্রয়ের সঙ্গে নতুন দুইটা আইটেম যোগ হবে। একটা হচ্ছে বিয়োগ পণ্য উত্তোলন, আর একটা হচ্ছে বিয়োগ পণ্য বিতরণ। এ বাদে ক্রয় এবং বিক্রয়ের দুটাই সেম। ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে দুইটাই বেশিরভাগ ক্ষেত্রেই সেম, শুধুমাত্র দুইটা আইটেম বাড়তি লাগবে, সেটা হচ্ছে একটা পণ্য উত্তোলন, পণ্য বিতরণ, এবং মনে রাখার জন্য সহজ কথা হচ্ছে দুটোই বিয়োগ হয়। তো আশা করি তোমাদের নিট ক্রয় নিট বিক্রয় নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। আমরা চলে যাব পরের ধাপে। এবার আসবো মোট মুনাফা সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এবার আসো আগে একটুখানি ভেঙে ভেতরে যেতে হবে, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় কি এটা ভালোভাবে বুঝতে পারবো। তো চলে আসো বিক্রিত পণ্যের ব্যয়ের ইংরেজিটা একটু দেখে নিই। বিক্রিত পণ্যের ব্যয়, খেয়াল করো, ইংরেজিতে এটাকে আমরা বলছি কস্ট অফ গুডস সোল্ড। এই গুড মানে ভালো না, এই গুডস এস লাগালে এটা হয়ে যায় পণ্য। তো আমরা জাস্ট একটু সহজ করে যদি বলি, গুডস সোল্ড অর্থাৎ বিক্রয় পণ্য, অর্থাৎ যে পণ্যটা বিক্রয় করা হয়েছে তার সঙ্গে কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রয় করা পণ্যের ব্যয়। আসলে বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে বিক্রয় করা পণ্যের ব্যয়। দেখো এখানে তাই বলতেছে কোনো একটা নির্দিষ্ট সময়ে যে পণ্য বিক্রি করা হয় তার জন্য ব্যয়িত খরচের সমষ্টিকে বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। তার মানে আমরা যে পণ্যটা বিক্রি করেছি তার জন্য ব্যয়িত যে পণ্যের সমষ্টি সেটাকে আমরা বলি বিক্রিত পণ্যের ব্যয়, আবার বলি কস্ট অফ গুডস সোল্ড। তো চলে আসো আমরা এটার সূত্রটা একটু দেখে নেই। সূত্রটাই বলতেছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়। এইবার বুঝতে পেরেছো কেন আমরা নিট ক্রয় আগে শিখে আসলাম, কারণ এর পরের ধাপে আমাদের লাগতো, এই জন্য আমরা আগেই শিখে এসেছি। যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, একটু পরে বলবো, মাইনাস সমাপনী মজুদ পণ্য, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাব। এবার আসো ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ বলতে আমরা কি বুঝি। যেমন আমদানি শুল্ক আছে, জাহাজ ভাড়া আছে, ডক চার্জ আছে, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন শুল্ক, মজুরি, বিভিন্ন রকমের আর থাকতে পারে, যেগুলো আমাদের ক্রয়ের সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ পণ্য ক্রয় করে আমার প্রতিষ্ঠান পর্যন্ত আনতে গিয়ে যা যা খরচ সব হচ্ছে পণ্যের খরচ, সবই হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ। আনার পর থেকে আর ক্রয় সংক্রান্ত খরচ না।
যাই হোক, এটা নিয়ে আমরা আরো পরে আলোচনা করব। তো এবার আসো আমরা একটু দেখে নিই কিভাবে অঙ্কটা করতে হয়। করিম অ্যান্ড কোং 2000 সেম আগের মতো। এবার আমরা করব বিবরণ 3টা টাকা। আশা করি তোমার আর এখন টাকার ঘরটা বিশ্লেষণ করার দরকার নাই, কোনটা কি টাকা। তো বিক্রয় মাইনাস ফেরত, দেখো টাকাটা 3 নম্বর কলমে গেছে। এরপরে বিক্রিত বাদ বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুদ, তার নিচে ক্রয় বা ক্রয় ফেরত। এরপরে অনেকগুলো খরচের কথা বলা হবে, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন শুল্ক, শুধু পরিবহন থাকতে পারে, নগর শুল্ক থাকতে পারে, এরকম বিভিন্ন রকমের খরচ থাকতে পারে। সমস্ত খরচগুলোকে একসঙ্গে করে এখানে যোগ করব, যোগ করে এই কলামটাতেই নামাবো। এখানে একটা কথা আছে, আমরা সাধারণত যোগফল মানেই, এটা শুধু তোমার দোষ না, এটা আমাদেরও দোষ, যে আমরা যোগফল মানেই পরের কলামে নিয়ে যাই। তো এটা আসলে যোগফল মানেই পরের কলাম না, এখানে এই কলামেও বসতে পারে। তো বিয়োগ করার পরে আমরা এখান থেকে দেখো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পেয়ে যাব। তা আসলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো, এর চেয়ে বেশি দূর আমি আজকে একদিনে যেতে চাই না, আর একটু সময় নিয়ে আস্তে আস্তে আমরা পরের ক্লাসগুলোতে যাব। তো এখন টাইম হচ্ছে ক্লাস ওয়ার্কের। তোমার ক্লাস ওয়ার্ক হচ্ছে, দেখো তোমার বইয়ের 146 পৃষ্ঠায় একটা ছক আছে, সেই ছকের ভেতরে কয়েকটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তো তুমি প্রশ্নবোধক চিহ্নগুলো পূরণ করো, পূরণ করে দেখো যে কোনটায় কত টাকা হয়, করে তুমি আমাকে দেখাও, আমি ঠিক না ভুল আমি তোমাকে বলে দিব। তো আমরা বইয়ের 146 পৃষ্ঠায় কয়েকটি আয় এবং কয়েকটি ব্যয় নিয়ে আলোচনা এটা আছে। তো এটা তুমি একটু পড়ে তুমি আমাকে আজকে কালকে সাবমিট করো, তাহলেও চলবে। এটা আসলে তোমার হোমওয়ার্ক। তোমার বইয়ের 146 পৃষ্ঠায় একটা কয়েকটি আয় এবং কয়েকটি ব্যয় আছে, প্রত্যেকটা আয় এবং ব্যয় পড়ে প্রতিটা আয় এবং ব্যয় সম্পর্কে তুমি যা বোঝো, যেটুকু বোঝো, এক লাইনে লিখে তুমি আগামী দিন জমা দাও। ঠিক আছে সব? তাহলে সবাইকে থ্যাংক ইউ। আশা করি তোমাদের ক্লাসটা উপকৃত হয়েছো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।